মটর শাক। শীতকালীন নানা রকম শাকের মধ্যে মটর শাকটাও হলো একটা অন্যতম শাক। মটর শাক খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর মটর শাক খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর আমাদের বাপের বাড়িতে মটর শাক, মুসুর ডাল সমস্ত কিছুই চাষ হতো, নানা রকমের সবজি। যদিও এখন আমি কিনে খাই, এগুলোও কিন্তু গ্রাম থেকেই আসে। শহরের মানুষ এখন এই মটর শাক চিনেও আর এখন খেতেও জানেন। তো আমাদের গ্রাম্য পদ্ধতিতে মায়ের হাতে নানা রকমের সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে মটর শাক কীভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি সিম কুমড়ো বেগুন আলু দিয়ে মটর শাকের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 1 আঁটি মটর শাক, একটা মিডিয়াম সাইজের আলু, 1 টুকরো কুমড়ো, 4টে সিম, একটা বেগুন, সর্ষের তেল। মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। মটর শাক মোটামুটি আমরা এখন শুধু আর গ্রাম বাংলার লোক নয়, গ্রাম বাংলার শহর সবাই চিনে থাকেন। আর শীতকালে মটর শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো মটর শাক তাড়াতাড়ি বেড়ে যায়, তাই মটর শাকের গোড়ার পোর্শনটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তাই একদম মটর শাকের পাতা আর আগার পোর্শনটা, মানে ডোগার পোর্শনটা দিয়েই মটর শাকটা রান্না করতে হয়। তো প্রথমে আমি মটর শাকটা ভালো করে বেছে নেব, ধুয়ে নেব, বেছে। আর আলু, কুমড়ো, সিম, বেগুন সমস্ত কেটে নিয়ে তারপর চলে আসছি রান্নাটায়। আর এই মটর শাকটা রান্না করতে খুবই কম মশলা লাগে, কিছুই মশলা লাগে না। কেন কি মশলা ছাড়াই মটর শাকের স্মেলটা খুব ভালো আসে। আর কেউ যদি বড়ি দিতে চান তো বড়িও এই সময় ইউজ করতে পারেন। তো মটর শাকটাকে আমি এনে তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গোড়ার পোর্শনটা খুলে নিয়ে ভালো করে বেছে আবারও মটর শাকটা ধুয়ে নেব। আর মটর শাকটা দেখতে পরিমাণে অনেকটা লাগলেও ম্যাক্সিমামটাই ফেলা যাবে, কেন কি এটা ডোগার পোর্শনটাই নিতে হয়। গোড়ার পোর্শনটা কিন্তু এতটাই শক্ত হয়ে যায় যেটা রান্না করা যায় না, রান্না করলেও ভীষণ শক্ত থাকে, খেতে একদমই ভালো হবে না। তো আমি যেইটুকু পোর্শন নরম থাকে সেইটুকু পোর্শন নিয়ে নিচ্ছি, ডোগার অংশটা আর পাতাগুলো নিয়ে আমি সমস্ত মটর শাকটাকে বেছে নিচ্ছি। দেখুন এইভাবে গোড়ার পোর্শনটা আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে সমস্ত মটর শাকটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি। দেখুন মটর শাকের পাতা আর ডোগার পোর্শনটা নিয়ে আমার সম্পূর্ণ মটর শাকটা বেছে নেওয়া হয়ে গেল। এইবার আমি মটর শাকটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে তারপরে আমি চলে আসছি নেক্সট স্টেপে। আর যেহেতু মটর শাকটা পরিমাণে কমে যাবে, আর দেখুন এতগুলো আমি গোড়ার পোর্শন ফেলে দিয়েছি। মটর শাকটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার মটর শাকটাকে আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নেব, কেন আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু শাক ভাজা নয় যে ফাইনলি চপড করতে হবে। আমি যে রেসিপিটা বানাবো তাতে একটুখানি বড় বড় রাখলেই কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি মটর শাকটা সমস্ত কেটে নিয়ে আবারও থালার মধ্যে তুলে নিলাম। মটর শাকটা কেটে নেওয়ার পরে আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, যেহেতু শাকটা রান্নার পরে কমে যাবে, তো আমি পুরো বেগুনটা ইউজ করব না, খুবই সামান্য একটু বেগুন আমি ইউজ করব। তো গোড়ার দিক থেকে নরম অংশের বেগুনটা আমি নিয়ে নিলাম। আমি এতটুকু বেগুনই ইউজ করব। তো বোটাটা ফেলে দিয়ে আমি বেগুনগুলোকে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। বেগুনটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সম্পূর্ণ বেগুনটা কেটে নিয়ে এবার আমি যে 4টে সিম নিয়েছি, সিমগুলোকেও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন সিমগুলোকেও আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এটাও আপনারা এর থেকেও ছোট ছোট কাটতে পারেন। তো আর
আমি যে এক টুকরো কুমড়ো নিয়েছি, কুমড়োটাও ভীষণ শক্ত কুমড়োটা। আর দেখুন কুমড়োর পিছুর পোর্শনটা যদি এরকম সবুজ হয় তাহলে সেই কুমড়ো কিন্তু খেতে দারুণ মিষ্টি। তো কুমড়োটাকেও আমি খোসা ছাড়িয়ে কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। আমি এতটুকু করেই দিচ্ছি এক আটি শাকের জন্য। আলুর খোসাটাকেও পিল করে নিয়ে আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে আলুটা অন্যান্য সবজির থেকে আরেকটু ছোট করে কাটবো। তো দেখুন আলুটাকেও আমি এইভাবে সম্পূর্ণ কেটে নিলাম। আলু, কুমড়ো, সিম, বেগুন সমস্ত কেটে নেওয়া হয়ে গেল। এইবার আমি রান্নাটা করব। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম মটর শাকটা রান্না করবার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কেন সর্ষের তেলেই ভালো হবে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। আর তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি দেবেন, তবে আমি আর কিন্তু কোনো তেল ইউজ করব না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এইবার তেলের মধ্যে দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাকে 2 ফালি করে শুকনো লঙ্কাটা দিয়ে এরপরে আমি যে হাফ চামচ কালো জিরে নিয়েছি সেই কালো জিরেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এইবার 2 থেকে 3 সেকেন্ড একটু কালো জিরে শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যখন মোটামুটি সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আর গ্যাসের ফ্লেমটা সবসময় বলি আলু ভাজার সময় মিডিয়ামে রেখে ভাজতে হয়। আলুটাকে মোটামুটি আমি 50% মতন বা হালকা রং ধরা পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন এরকম মোটামুটি একটু হালকা রং ধরেছে বা 50% মতন ভাজা হয়েছে, সেই সময় আমি তেলের মধ্যে দিয়ে দেব যে বেগুনটা কেটে রেখেছি, সেই সম্পূর্ণ বেগুনটা। বেগুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুমড়ো আর দিয়ে দেব কেটে রাখা সিম। আমি এখানে কিন্তু সিম ব্লাঞ্চ করিনি, এমনি দিয়ে দিলাম। এইবার সমস্ত সবজিগুলোকে একটু আলুর সঙ্গে আবারও মিনিট 2 ভাজা ভাজা করে নেব। মিনিট 2 একটু ভালো করে ভাজা ভাজা করে আমি সবজিগুলোকে ভালো করে মোজা নরম হওয়ার জন্য আমি সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। আমি মোটামুটি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো কেমন একটু ভাজা ভাজাও হয়েছে আর কেমন একটু মজে নরম হয়েছে। দেখুন সবজিগুলোর মধ্যে হালকা হালকা রং ধরেছে আর সবজিগুলো বেশ মজেও গেছে অনেকটা। এবার সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দেবেন, কেন কি শাক মজে কিন্তু কমে যায়। এরপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা রেখেছি সেই হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি 2 ফালি করে নিয়েছি। আপনারা কুচিয়েও দিতে পারেন, আর কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ো চান তো শুকনো লঙ্কাও দিতে পারেন। চিনিটা আমি পরে ইউজ করব। লবণ, হলুদ ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে বা সবজির সঙ্গে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যদিও এখানে কোনো মশলা নেই, কেন কি মশলা বা অতিরিক্ত ফোড়ন দিয়ে মটর শাক রান্না করলে মটর শাকের নিজস্ব যে একটা সুন্দর গন্ধ আছে সেটা পাওয়া যাবে না। আর এটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গ্রাম বাংলার একটা দারুণ রেসিপি। এটা যদি কেউ রান্না না করে থাকেন অবশ্যই করবেন। রোজকার খাওয়ার জন্য যেরকম শাকও খাওয়া হচ্ছে সঙ্গে সবজিটাও খাওয়া হয়। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। তো নাড়াচাড়া হয়ে যাওয়া পরে আমি এইবার এর মধ্যে দিয়ে দেব যে কুচিয়ে রেখেছি মটর শাকটা, বেছে ধুয়ে সেই সম্পূর্ণ মটর শাকটা এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ মটর শাকটা আমি দিয়ে সবজির সঙ্গে মটর শাকটাকে এবার ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আর মটর শাকটা আপনারা বুঝতেই পারছেন আমি রাফলি চপড করেছি, একদম ফাইনলি চপড করিনি। মটর শাকটা এবার আমি সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর প্রথমেই কিন্তু আমি জল দেব না, যদিও এটা একটু গা মাখা মাখা সবজিটা হবে আর সবজিগুলো একটু সিদ্ধ হতেও আর শাকটাও সিদ্ধ হতে সামান্য জলের দরকার হবে। তো মোটামুটি আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন জল। জলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, প্রথমে অল্প দেবেন, তারপরে বুঝে যদি প্রয়োজন হয় তখন আপনারা দেবেন। তবে এটাতে সামান্য একটু গা মাখা মাখা ঝোল থাকবে। তো মোটামুটি 1 কাপ মতন জল আমি দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার শাকের সঙ্গে সবজিগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এইবার আমি ঢাকা দিয়ে টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব, শাক ও সবজিগুলো সিদ্ধ হয়ে ভালোভাবে নরম হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি ফেরত আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুলে আমি দেখছি শাক ও সবজিগুলো কেমন সিদ্ধ হয়ে রান্নাটা হলো। দেখুন যতটুকু জল দিয়েছিলাম জলটা অনেকটাই কমে এসছে, আর সমস্ত সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর শাক তো মজে একদম নরম হয়েই গেছে। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে করে দেব, আর বাকি যতটুকু জল আছে এই জলটাকে আরও কিছুটা একটু টানিয়ে নেব। তো শাকটা অলমোস্ট আমার যখন রান্না হয়ে এসছে আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দেব যে চিনিটা রেখেছি হাফ চামচ, সেই চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, তবে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে, আর যে কোনো রান্নাতেই একটু নুন মিষ্টি ব্যালেন্সটা সমান হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে আবারও একটু শাক ও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 আমি একটুখানি রান্না করে নেব। এতে করে চিনির থেকে যে জলটা বেরোবে সেটাও টেনে যাবে, আর সবজির মধ্যে বাকি যে জলটা আছে সেটাও অনেকটা টেনে এটা গা মাখা মাখা হবে। এটা খুব বেশি ঝোলও থাকবে না, আবার খুব বেশি শুকনোও হবে না। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এইবার মায়ের যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা, সেটা আমি কোনো সময় ইনগ্রিডিয়েন্ট দেখানোর সময় বলি না, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন আটার গুঁড়ো। এখানে আটার গুঁড়ো, ময়দা বা চালের গুঁড়ো যা কিছুই দেওয়া যায়। এতে করে শাকের মধ্যে একটা বাইন্ডিং আসবে, আর শাকের থেকে যে জলটা বেরোয় সেটা আর বেরোবে না। আটার গুঁড়োটাকে দিয়ে এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি, আর দেখুন আটার গুঁড়োটা দেওয়াতে যে শাকের মধ্যে জলটা ছিল সেটা অনেকটাই গা মাখা মাখা হয়ে গেল। আর আমি এরকমই কনসিস্টেন্সিতে নামাবো, কেন এটা ঠান্ডা হলে আবার একটু টাইট হয়ে যাবে। তো দেখলেন তো বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে হলেও খুব সুন্দরভাবে শাকের চচ্চড়িটা তৈরি হয়ে গেল। সামান্য একটু লবণ কম মনে হলো, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব নানা রকমের শীতকালীন সবজি দিয়ে মটর শাকের চচ্চড়ি, সেটাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এটা যেমনই একটা সুস্বাস্থ্যকর খাবার, তেমনই খুবই সুস্বাদুও বটে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। Fearless.